আসলে দেখেন এই যে বিরোধিতা করার জন্য বিরোধিতা যেটা আমরা ৫৫ বছর ধরে আমাদের রাজনৈতিক কালচারে দেখে আসছি। আমার মনে হয় গণঅভ্যুত্থানের পরে এখান থেকে আমাদের বের হওয়াটা দরকার এবং বের হওয়া উচিত। ধরুন আপনি সরকারি দলে থাকেন বা বিরোধী দলে থাকেন, যেটা ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর যেটা মন্দ সেটাকে আমরা ঘৃণা করব বা সমালোচনা করব ইত্যাদি। কিন্তু আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি যে ওই ৫৪ বছরের যে রাজনৈতিক সিলসিলা আমাদের, এই সিলসিলা থেকে আমরা বের হতে পারি নাই। মানে আমাদের শরীরে ওই রক্তের যে একটা তেজ, মানে ওই প্র্যাকটিসের যে তেজ, এটা এখনো চলমান। এখনো এই যে চলমান। দেখেন গণঅভ্যুত্থানের পরে আমরা বললাম যে অনেকগুলো জায়গায় পরিবর্তন আসছে। আবার অনেকগুলো জায়গায় সরকার মারাত্মক লেভেলের খারাপ করেছে। যেগুলো খারাপ করেছে সেগুলো কিন্তু আমরা সরকারকে শুধরিয়ে দিচ্ছি বারবার। তারা যদি একবারেই চূড়ান্ত মোমেন্টে গিয়ে না শুধরায়, তাহলে আমরা আমাদের কাজ করব। এখনো যেহেতু সময় সুযোগ আছে, যেমন ধরেন বর্তমান সরকার প্রধান যিনি আছেন উনি সরকারি ব্যয় সংকোচের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছেন। এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। আগেকার প্রধানমন্ত্রী খাইতেন ৩৫ কোটি টাকা, আর বর্তমান সরকার প্রধান খাচ্ছেন ১ থেকে ১৫০ টাকা। ইটস এ গুড থিং আমাদের জন্য। হ্যাঁ, এটাকে বাহ্যিকভাবে আপনার সাধারণ একটা ঘটনা মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন না, কিন্তু সরকার আমি যে প্রধান যখন একটা পয়েন্টগুলো ভালো বলছি উদ্যোগ আপনি ওটা নেয়, বলেন, না শেষ ওটা করি, কি অস্বীকার করবেন? সরকার প্রধান যখন একটা ভালো উদ্যোগ নেয় এটা কিন্তু সারা বাংলাদেশে একটা মেসেজ যায়। যেমন ধরেন আগেকে বিগত সময়ে আমাদের মন্ত্রী মিনিস্টার বা ওই আপার লেভেলের আমলা কামলারা কিন্তু সরকারি বিধিনিষেধ কিংবা ওই ট্রাফিক সিগন্যাল ইত্যাদি মানার খুব একটা প্রবণতা তাদের মধ্যে ছিল না। এখন সরকার প্রধান কি করলেন, নিজে ট্রাফিক সিগন্যাল নিজে মানছেন, গাড়ি ব্রেক দিচ্ছেন লালালো জ্বললেই। আবার দেখেন আগেকার মন্ত্রী মিনিস্টাররা ঘুম থেকে উঠতে ১১টায়, অফিস করতে গিয়ে ১২টায়। এখন সরকার প্রধান সকাল ৯টায় গিয়ে অফিসে হাজির। এখন মন্ত্রী মিনিস্টার চিন্তা করছেন, বাপরে বাপ, বস যখন ৯টায় অফিসে, আমি তো ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই। ইটস এ চেঞ্জ। এটা অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবার আসেন ফরেন ইনভেস্টমেন্টের কথা আমরা বারবার বলছি যে একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিদেশি বিনিয়োগটা আসবে কিভাবে? একটা দেশে তখনই বিদেশিরা বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে যখন ওই দেশে ৩টা কম্পোনেন্ট থাকে। নাম্বার 1, সেফটি অ্যান্ড সিকিউরিটি। যে দেশে যত বেশি সেফটি অ্যান্ড সিকিউরিটি ওই দেশে সরকার ইনশিওর করতে পারে, বিদেশিরা কিন্তু ওখানে একটা কমফোর্ট জোন ফিল করে যে না, এই দেশে আমরা বিনিয়োগ করতে পারবো। এখন বাংলাদেশে এই সেফটি অ্যান্ড সিকিউরিটি এরকম একটা এনভায়রনমেন্ট আছে কিনা? সরকারের একদিকে দায়িত্ব এই পরিবেশ নিশ্চিত করা, একই সাথে বিরোধী দলেরও দায়িত্ব এই পরিবেশে সহযোগিতা করা যাতে এটা ইনসিওর করতে পারে। কিভাবে সহযোগিতা করবে? হ্যাঁ, আসবো। বিরোধী যেমন দল ধরেন কিভাবে সহযোগিতা বিরোধী দল ওই ইস্যুটা জনগণের পক্ষে হোক বিপক্ষে হোক, এটা নিয়ে যদি দিন রাত রাজপথে হাউকাউ করে বিক্ষোভ মিছিল করে আন্দোলন সংগ্রামে ডাক দেয়, জনগুরুত্বপূর্ণ ইস্যু না হওয়া সত্ত্বেও, তাহলে তো এখানে ওই সেফ এন্ড সিকিউর পরিবেশ মানে নিশ্চিত হচ্ছে না। কিন্তু ফারুক ভাই, না, 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 আসবো, আমাদের আসবো। দেশে যারা জিনিসটা বিরোধী normal হতে অবস্থানে পারে। যারা থাকেন তারা মনে করে এটাই তাদের কাজ। এই যে তাহলে পরিবর্তন আপনি প্রত্যাশা করেন কেন ভাই? ওই যে আমাদের মাসুদ কামাল ভাই বোধহয় বললেন না। যে বিরোধী দলের আমাকে এক বিরোধী মিনিট দলের দিবেন? ভূমিকাটা এরপরে কি? দিব, এরপরে দিব। এক মিনিট। আসবো ভাইজান। না, না, ফারুক ভাইয়ের বিরোধী কথা দলের শেষ হোক। কাজটা কি? আমাদের মাসুদ কামাল ভাই, আপনি কি জানেন সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা সরকারি দলের চাইতেও অনেকাংশে বেশি, অনেক অনেক জায়গায়। সংসদীয় গণতন্ত্র যেসব দেশে রয়েছে সরকারি দলের চাইতেও ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় বিরোধী দলের ভূমিকা আরো বেশি। সুতরাং এই জায়গাগুলোকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে বিরোধী দল শুধুমাত্র রাজপথে বয়ান দিবে, বিক্ষোভ করবে, মিছিল করবে, নো। ভাই একটু জাস্ট আসবো কি আসবো এই ক্ষেত্রগুলো একটু হ্যাঁ, বলেন, আমরা কি আসবো। ওই যে বলবো আমি ফরেন ইনভেস্টমেন্টটা শেষ করি। নাম্বার 2, কমিউনিকেশন। যে দেশে এই কমিউনিকেশন যত বেশি ইনরিচ, সে দেশে বিদেশিরা তত বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে। এখন আমি যদি বলি বাংলাদেশে ধরেন জাপানিজ কোনো কোম্পানি আমাদের উত্তরাঞ্চলে বিনিয়োগ করতে চাই, এখন রাতারাতি বিএনপি সরকার এই 6 মাসে এসে ওই রেলপথ কিংবা নতুন নতুন মানে সড়কপথ তো বানাতে পারবে না, কারণ এটাতে লং টাইমের ব্যাপার, সময় সাপেক্ষ, সময় লাগবে। সময় লাগবে। হ্যাঁ। নাম্বার 3, একটা হেলদি ব্যাংকিং চ্যানেল। হ্যাঁ, যেটাতে সরকার ইতিমধ্যে চেষ্টা করছে, বাট অনেকগুলো ঝামেলাও পাকিয়েছে, আমরা কিন্তু সমালোচনা করেছি। যে এইটা হ্যাঁ, একটু এই বলেন। 3টা জিনিস যখন আপনার ধরেন যে একটা দেশে থাকবে, বিদেশিরা আগ্রহ প্রকাশ করবে। এখন পর্যন্ত আমরা আসলে এই 3টা জিনিসকে ইনরিচ করার জন্য কতটুকু কোঅপারেট করছি? এবার সেটা আসেন, তো থাকলো। এই আতিক ভাই যেটা আপনার কাছে জানতে চাই যে কোন কোন জায়গাতে বিরোধী দল ভূমিকা রাখতে পারে। এই যে আসতেছি নাম্বার 2, জ্বালানি বলেন। সংকট। জ্বালানি সংকট বিএনপি ক্রিয়েট করে নাই, এটা ওয়ান কাইন্ড অফ উত্তরাধিকার সূত্রে এই সরকার পেয়েছে বলতে পারেন। বলুন। তার উপরে সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কয়েকটা আন্তর্জাতিক সংকট এই সরকারের সামনে আসছে। ওই ইরান আমেরিকা যুদ্ধ, এদিকে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো আগে থেকে বাংলাদেশ চলমান। কি তেল কোথা ইরান থেকে আনে? আসবো ভাই, জ্বালানি তেল তো আমাদের মধ্যপ্রাচ্য থেকে কোথা আসতেছে। থেকে আসে? মিডল ইস্ট থেকে। তো শেষ করি, মধ্যপ্রাচ্য পুরোটাই এফেক্টেড এই ইরান এবং ইসরায়েল আপনার আমেরিকার যুদ্ধের কারণে। এবং আমাদের যে মূল পাইপলাইন, যে পাইপলাইন দিয়ে তেলটা আসবে, আরব সি এবং ভারত মহাসাগরে মারামারি হচ্ছে। আজব কাহিনী ভাই। আপনি ওই আরব সি আর ওই একটা পাইপলাইনকে কেন্দ্র করে যদি ধরেন উদ্ভট বক্তব্য দেন, ইটস হাস্যকর। কেন? কারণ মিডল ইস্টে একটা পয়েন্টে যুদ্ধ লাগা মানে পুরো মিডল ইস্ট আপনার ধরেন যে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হওয়া। আপনি একজন ডক্টরেট হয়ে যদি এরকম প্রশ্ন করেন, ইটস নট এ আসলে মানে কি বলবো। প্রশ্ন করলাম। এই যে আপনি বলছেন
আপনার কি মনে হয় না যে ইরান এবং আমেরিকা যুদ্ধের কারণে আমাদের এই জ্বালানি সংকটে একটা বড় ধরনের প্রভাব পড়েছে? হ্যাঁ, আমাদের অভ্যন্তরীণ অনেকগুলো সংকট রয়েছে, এগুলোকে আমরা অ্যাড্রেস করছি। এখন সরকারের এখানে দোষটা কোথায়? যেমন ধরেন আমাদের যে জ্বালানি মন্ত্রী যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন আমাদের আরো 4 থেকে 6 মাসের জ্বালানি রিজার্ভ রয়েছে, জি, আমরা জি। তখনই প্রতিবাদ ফারুক ভাই, করেছি। জি। এখন আসেন এই যে উনি বললেন যে আমরা কিভাবে কোঅপারেট করতে পারি, এই যে জ্বালানি সংকট, এই সংকট সরকার ক্রিয়েট করে নাই, সামনে আসছে। বিরোধী দলের উচিত ছিল এই জ্বালানি সংকট মোকাবেলায় তাদের পক্ষ থেকে একটা ফর্মাল ওয়েতে পার্লামেন্টে ডিবেটের আয়োজন করা কিংবা রাষ্ট্রপতিকে আহ্বান জানানো বিরোধী দল তো যে সেটা এই- আহ্বান জানাইছে, প্লিজ সাড়া প্লিজ, দিছেন এটা নাই। অনেক পরে আমরা অর্থ? সমালোচনা করার পরে কয়েকদিন আগে আপনারা ওই সংবাদ সম্মেলন করে এটা জানিয়েছেন। এটা দরকার ছিল যখন এই সংকট তৈরি হয়েছে বা ক্রিয়েট হয়েছে তখনই করেন নাই। দ্বিতীয়ত আসেন এই যে বেসরকারি করণের না, মধ্যে দিয়ে সবসময় এটা ভালো লাগলো না। হ্যাঁ, মানে মঞ্চেই না না তো, পয়েন্টটা ভালো, আপনার মঞ্চেই তো। পয়েন্টটা ভালো যে কোনটা? সবসময় যে Statement বিরোধী দলই দিল। সংসদে আলোচনার প্রস্তাব করবে ব্যাপারটা এরকম না। সরকারও তো বলতে পারে যে আসুন আমরা সংসদে সরকার আলোচনা উদ্যোগ করি। নেই নাই, ধরে নিলাম সরকার এখানে ধরেন যে ওই উদ্যোগটা না নিয়ে সরকার ভালো করে নাই, হ্যাঁ। ধরে নিলাম, তো বিরোধী দলেরও তো একটা দায়িত্ব আছে ভাই। ওই যে দায়িত্ব তারা তো পালন জনগণ- করলে বললে যে আসুন কোনটা? আলোচনা করি সংসদে। হ্যাঁ, এটা কখন করেছে? অনেক পরে, অনেক পরে করেছে। হ্যাঁ, অনেক পরে আপনাকে- করে তো লাভ নেই ভাই। আপনি কি- যখন এই সংকট ফারুক ভাই প্রকট কোন আকার অবস্থানে? ধারণ করেছে, ফারুক না ভাই না কি সরকার দল না ধরেন বিরোধী দলে? ধরেন সরকারি। আপনার রুগীটা এখন মুমূর্ষু অবস্থায়, তিনি জনগণের মৃত্যু- পক্ষে কথা না, বলছেন। উনি প্লিজ সরকার প্লিজ দল শেষ না করি। বিরোধী দলে? মৃত্যুর ওনার ভূমিকা কি? পথযাত্রী রুগী, হ্যাঁ। এখন মৃত্যু পথযাত্রী। এই মোমেন্টে আপনি ধরেন যে নামি দামি বিদেশি ব্র্যান্ডের ওষুধ নিয়ে এসে তো লাভ নাই। যখন অসুখ তার ভিতরে শুরু হয়েছে তখন যদি আপনি উদ্যোগ নিতেন, তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা তখন অনেক করতেন। ভালো হওয়ার সম্ভাবনা হ্যাঁ। থাকতো।